সুজিত বসুর অফিসে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা একযোগে অনেকগুলো জায়গায় রেড করছে ইডি। সল্টলেকের বিসি ব্লকে সুজিত বসুর অফিসে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট আধিকারিকরা পৌঁছে গেছেন। আরো বিস্তারিত জানবো, কথা বলবো প্রীতি আমাদের প্রতিনিধির সঙ্গে। প্রীতি, বিসি ব্লকে সুজিত বসুর অফিসে ইডি। দেখো, যে ছবিটা কিছুক্ষণ আগেই তোমাকে দেখাচ্ছিলাম যে ইডির যে টিম তা কিন্তু সুজিত বসুর যে বিসি ব্লকের অফিস রয়েছে সেখানে এসে পৌঁছেছে। সম্ভবত ইডির 8 জন অফিসার রয়েছে এই টিমে, এবং অন্যদিকে দক্ষিণ দমদম পুরসভার যিনি কাউন্সিলর নিতাই দত্ত তার বাড়িতেও কিন্তু ইডি অফিসাররা গেছে। বাড়িতে আমরা দেখেছি যে এর আগেও আমরা দেখেছি যে ইডি অফিসাররা সুজিত বসুর বাড়িতে তল্লাশি অভিযান চালিয়েছেন। তার কিছু বছর পর কিন্তু আবারও সুজিত বসুর যে অফিস রয়েছে বিসি ব্লকে, সেই বিসি ব্লকের অফিস বিসি ব্লক 88, সেই অফিসের ভিতরে ইতিমধ্যে অফিসাররা গিয়েছেন এবং সেখানে তল্লাশি অভিযান চালাচ্ছে। প্রায় ঘন্টা দুয়েকের বেশি সময় হয়েছে এবং সেই অফিসাররা সেখানে কিন্তু বাইরে থেকে কেউ যদি আসলে মানে ভেতরে কজন অফিসাররা রয়েছে? 6-7 জন দেখলাম। 6-7 জন আছে। আচ্ছা, সকালে তারা যখন এসেছিল আরো কেউ ছিল এখানে? ভেতরে না, ভিতরে কেউ। আর ভেতরে কেউ আছে? ছাড়া আর 2 জন সিকিউরিটি ছাড়া কেউ। বাড়িতে কেউ থাকে নাকি শুধু অফিস? হ্যাঁ, এই বাড়িতে কেউ থাকে নাকি শুধু অফিস? এখানে শুধু অফিস। আপনাকেও ডেকেছিল ভিতরে কিছু জানতে? হ্যাঁ, আমাদের ফোন টোন আসার সাথে সাথে নিয়ে নিয়েছে। কিছু ডকুমেন্ট দেখতে চাইলো, কিছু কোনো আলমারি খুলে কিছু দেখালেন আপনি? না, ওসব কিছু ভেতরে কি করছে আমি যাইনি। আমাদের ফোনগুলো সব নিয়ে নিয়েছে, তো ইডির লোকেরা সব ভেতরে আসছে। আর আপনাদের কর্মচারীরা কেউ ভিতরে আছে? হ্যাঁ, একজন আছে ভেতরে। আচ্ছা, আরেকটা কথা বলুন, সুজিত বোস কি ডেলি আসেন? না, ডেলি আসেন। ডেলি আসেন, সোমবার এবং শুক্রবার। হ্যাঁ, আসুন। আর এক সময় অন্যদিন আসলে আবার খানিকক্ষণ থেকে চলে যায়। যে কথাটা বলছিলাম যে একজন কর্মচারী তিনি ছিলেন এবং ভিতরে যারা ছিলেন অর্থাৎ নিরাপত্তা রক্ষী সহ কর্মচারী তাদের কিন্তু ফোন সিজ করে নেওয়া হয়েছে এবং ঘন্টা দুয়েকের বেশি সময় হয়েছে ইডি অফিসাররা তারা ভিতরে প্রবেশ করেছেন এবং ভিতরে যে সমস্ত ডকুমেন্ট রয়েছে সেই ডকুমেন্ট তল্লাশি চলছে এবং ঠিক কতক্ষণ ধরে ইডি অভিযান চালায় এই সুজিত বসুর অফিসে তা কিন্তু এখনো পর্যন্ত স্পষ্ট নয়। মিমি, সঙ্গে থাকো প্রীতি। একযোগে বেশ কয়েকটি জায়গায় এই মুহূর্তে ইডি আধিকারিকরা পৌঁছে গেছেন। ইডি তল্লাশি চলছে। একদিকে বিসি ব্লকে সুজিত বসুর অফিসে আপনাদের দেখলাম, সেখানে ইডি আধিকারিকরা ইডি অভিযান চলছে। অন্যদিকে দক্ষিণ দমদম পুরসভার ভাইস চেয়ারম্যানের বাড়িতেও তল্লাশি চলছে। ভাইস চেয়ারম্যান নিতাই দত্তের বাড়িতে ইডি। প্রীতি রয়েছে আমার সঙ্গে, ডিটেলে জানাচ্ছে। প্রীতি, নিতাই দত্তের বাড়ি, ভাইস চেয়ারম্যান তার বাড়িতেও পৌঁছে গেছে ইডি আধিকারিকরা। এখানে ঠিক এখন কোন পর্যায়ে তল্লাশি কি জানতে পারছো? দেখো মিমি, শুধুমাত্র এই নিতাই দত্ত কিন্তু ভাইস চেয়ারম্যান, তার পাশাপাশি তিনি দক্ষিণ দমদম পুরসভার কাউন্সিলর এবং সুজিত বসু ঘনিষ্ঠ কাউন্সিলর, এমনটাই কিন্তু রাজনৈতিক মহল সূত্রে জানা যাচ্ছে। এবং শুধুমাত্র নিতাই দত্তের বাড়ি কিংবা সুজিত বসুর অফিস নয়, এছাড়াও নাগের বাজারের শ্যামনগর বলে একটি এলাকায় সেখানে বেসরকারি এক স্কুলের মালিক তার বাড়িতেও কিন্তু ইডি তল্লাশি অভিযান চালাচ্ছে এবং সকাল 6টা নাগাদ ইডির অফিসাররা পৌঁছে যান। এই যে বেসরকারি স্কুলের মালিক, তার একটি স্কুল রয়েছে, তার যে বাড়ি, সেই বাড়ির যে এলাকা সেই শ্যামনগর এলাকাতে ইতিমধ্যে এই যে পুরো নিয়োগ দুর্নীতি, সেই পুরো নিয়োগ দুর্নীতিতে একেবারে অ্যাক্টিভ ইডি। অন্যদিকে আমরা যে ছবি দেখতে পেয়েছি যে ব্যাংক প্রতারণায় অর্থাৎ 1200 কোটি টাকা ব্যাংক প্রতারণায় এবং 25টি ব্যাংক অ্যাকাউন্ট খুলে সেখান থেকে 25টি ব্যাংক থেকে 1200 কোটি টাকা নেওয়া হয়েছে, সেই অভিযোগ কিন্তু বেশ কিছু জায়গায় অর্থাৎ 3টি জায়গায় গিরিশপাড়, নিওয়ালিপুর, এরকম বেশ কিছু জায়গায় ইডি অফিসাররা তল্লাশি চালাচ্ছেন। তাই বলাই চলে শুক্রবারের সকাল থেকে ইডি অফিসাররা একেবারে অ্যাক্টিভ। একদমই প্রীতি, সঙ্গে থাকো। একযোগে ইডির তল্লাশি, পুরো নিয়োগ দুর্নীতিতে ইডির অভিযান। একদিকে দেখালাম বিসি ব্লকে, সল্টলেক বিসি ব্লকে সুজিত বসুর অফিসে তল্লাশি চালাচ্ছেন ইডি আধিকারিকরা। অন্যদিকে দক্ষিণ দমদম পুরসভার ভাইস চেয়ারম্যানের বাড়িতেও চলছে তল্লাশি। ভাইস চেয়ারম্যান নিতাই দত্তের বাড়িতে ইডি আধিকারিকরা। একযোগে 3 জায়গায় তল্লাশি, পুরো নিয়োগ দুর্নীতিতে ইডির অভিযান। সিএ দীপক দে, সঞ্জয় পোদ্দারের বাড়িতেও চলছে তল্লাশি। একযোগে শহরের একাধিক জায়গায় তল্লাশি ইডির। লেকটাউন, নাগের বাজারে ইডির অভিযান। পুরুলিয়ায় বিজেপি বনাম বিজেপি। গভীর রাতে বালি বোঝাই 2টো ট্রাক ধরা নিয়ে বিবাদ। থানা চত্বরে বিজেপি বিধায়ক এবং এক বিজেপি নেতার লড়াই, মারামারির সেই ভিডিও ভাইরাল।
আজকে থানা ওরা ঢুকে পুরুলিয়ার এমএলএ গভীর রাতে থানা চত্বরে তুলকালাম। বিজেপির নেতাকে মারধর করছেন বিজেপির বিধায়ক, এই ভিডিওই ভাইরাল। আজকে থানা ওরা ঢুকে পুরুলিয়ার এমএলএ বালি বোঝাই ট্রাক ধরাকে কেন্দ্র করে গোলমালের সূত্রপাত। পুরুলিয়ার বিজেপি বিধায়ক সুদীপ বন্দ্যোপাধ্যায় বনাম বিজেপি নেতা সুরজ শর্মা। বুধবার তখন গভীর রাত, পুরুলিয়া শহরের নীলকুঠি ডাঙ্গা এলাকা দিয়ে যাচ্ছিল বালি বোঝাই ট্রাক্টর। দুটি ট্রাক্টর আটকান বিজেপি নেতা সুরজ শর্মা। পুরুলিয়া সদর থানায় খবর দেন, এরপর সেখানে যান। ততক্ষণে ওই থানায় পৌঁছে গিয়েছেন পুরুলিয়ার বিজেপি বিধায়ক সুদীপ মুখোপাধ্যায়। সেখানেই শুরু হয়ে যায় বিধায়ক এবং নেতার ঝগড়া। পুরুলিয়ার এমএলএ বিজেপি বিধায়কের অভিযোগ, তার নাম করে নাকি বালি বোঝাই ট্রাক্টর চালকদের থেকে টাকা তুলছিলেন বিজেপি নেতা সুরজ, যা মানতে নারাজ সুরজ। এই বিজেপি নেতার পাল্টা দাবি, বালি মাফিয়ার সঙ্গে যোগ রয়েছে বিজেপি বিধায়কের। এ নিয়ে কথা কাটাকাটি, তার থেকে মারামারি। আজকে থানা ওরা ঢুকে পুরুলিয়ার এমএলএ মারামারিতে আহত হন বিজেপি নেতা, তাকে ভর্তি করা হয় পুরুলিয়া মেডিকেলে। থানার গেটের সামনে ঢোকার পরেও হঠাৎ আমাদের এই পুরুলিয়ার বিধায়ক যে আমাদের সুদীপ মুখার্জি আছে, বালি মাফিয়া যাদের যাদের গাড়ি ছিল, ওই গাড়ির মালিকদেরকে নিয়ে তার সঙ্গে সঙ্গে আরও 15 জন মিলে আমার উপরে মানে বেধড়ক থানার ভিতর থেকে এই দেখুন অবস্থাটা, ঘোষড়ায় পা হাত টানে নিয়ে আর পুরা 5 তাজ মারে নিয়ে পুরা মারচর যে আমি বাড়ি গাড়ি আটকাবো কেনে। পুরা মদ্যপ অবস্থা, মদ তোদ খাই নিয়ে থানার ভিতরে উপস্থিত ছিল বিধায়ক রাতে, এবং আমাকে ধমকি দিচ্ছে যে গুলি মারে তোকে শেষ করে দিব। ওই 2 ফুটের ছেলেটা যদি আমার দিকে আক্রমণ করে, তো আমিও নিশ্চয়ই মানে চুরি পরে বসে নেই, আমিও নিশ্চয়ই আত্মরক্ষা করার চেষ্টা করেছি। এগুলা আমাকে একটা নিজেদের টাকা তোলা এবং আমাকে বদনাম করার একটা চক্রান্ত করেছি। বেআইনি বালি চালানোর বিরুদ্ধে আমি বারে প্রতিবাদ করেছি, পুলিশের কাছে গেছি, এই করেছি। আর আমি ওই বালি গাড়ির কাছে পয়সা খেতে যাবো এবং আমার নাম কেন জড়াবে যে পয়সার জন্য? তারা নিজেরা বলুক আমার নাম করে 30,000 টাকা চেয়েছি। পুরুলিয়া থেকে ইন্দ্রজিৎ মণ্ডল, নিউজ 18 বাংলা। উত্তরের দুর্যোগে বড়সড় ক্ষতি হয়েছে মিরিকের সিওকে। ধসে ক্ষতিগ্রস্ত মিরিকের সিওক, ভেঙেছে সিওকের গুদামদারার লোহার ব্রিজ। 3 দিন কার্যত বিচ্ছিন্ন হয়ে রয়েছে গ্রাম। পার্থ আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো। পার্থ, এখন কি পরিস্থিতি? রাস্তা সারাইয়ের কাজ কি শুরু হয়েছে? রাস্তা সংস্কারের কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে, ডিটিএর থেকে কাজ শুরু করা হয়েছে এবং তারপর স্থানীয় বাসিন্দারা তারা কিন্তু নিজেরাই হাত লাগিয়েছে যাতে তারা মূল রাস্তা যাতে দ্রুত সংস্কার করা হয় এবং মিরিকের সঙ্গে যোগাযোগ যাতে শুরু করা যায়। কিন্তু একাধিক জায়গায় যে পাহাড়ে যে টানগুলো রয়েছে সেখানে বড়সড় ধস নেমেছে, গাড়ি চলাচল যথেষ্ট কঠিন টাফ হয়ে দাঁড়িয়েছে এবং স্বাভাবিকভাবে এখানে একাধিক বাড়ি কিন্তু ধসে গেছে। এবং বেশ কয়েকজনের কিন্তু মৃত্যু হয়েছে শিওকে এই ধসে চাপা পড়ে, এবং কয়েকজন আহত হয়েছেন, তাদেরকে শিলিগুড়িতে ভর্তি করানো হয়েছে। তবে ধীরে ধীরে কিন্তু পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করতে হবে। শিওকের যে গুদাম দ্বারা রয়েছে সেখানে যে লোহার সেতু সেটা সম্পূর্ণভাবে ভেঙে গেছে, তার ফলে কিন্তু যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে শিওকের এক প্রান্তের সঙ্গে অন্য প্রান্তে। সেই পরিস্থিতি গতকাল আমরা এই নিয়ে জিটিএর সঙ্গে কথা বলেছেন এবং তিনি জানিয়েছেন সবকিছু খতিয়ে দেখা হচ্ছে এবং তিনিও পরশুদিন শিওকে গিয়েছিলেন এবং দ্রুত যাতে রাস্তা স্বাভাবিক করা হয় সেই চেষ্টাই চালাচ্ছে জিটিএ। ধন্যবাদ পার্থ। তবে এরই মধ্যে ধীরে ধীরে ছন্দে ফেরার চেষ্টা চলছে। খুলে গেল জলদাপাড়া উদ্যান, পর্যটকদের জন্য খুলে গেল জলদাপাড়া উদ্যান। জলদাপাড়ার 3টে রুটে সাফারি চালু হয়েছে, বন দফতর সাফারি চালু করেছে। প্রথম দিন মানুষের কতটা ভিড় নজরে আসছে কথা বলবো রাজকুমারের সঙ্গে। রাজকুমার, আতঙ্ক কাটিয়ে মানুষকে এই সাফারি শুরু করলেন আবার? একদমই মিমি, দেখো একেবারে আতঙ্ক কাটিয়ে আবার কিন্তু পর্যটকদের জন্য জলদাপাড়া জাতীয় উদ্যান খুলে দেওয়া হয়েছে এবং পর্যটকদের সকাল থেকে যে 3টে রুটে জলদাপাড়া জাতীয় উদ্যানের সাফারি চালু হয়েছে সেই 3টে রুটেই কিন্তু উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। তার কারণ মিমি, তুমি জানো যে পর্যটকদের বুকিং সাধারণত 2 মাস 3 মাস আগে থেকেই করা থাকে, আগে থেকেই পরিকল্পনা থাকে। সেই পরিকল্পনা মতোই কিন্তু অনেকে জলদাপাড়াতে আসতে চেয়েও আসতে পারেনি, কিন্তু অবশেষে এই যে
তিনটে রুট, একটা হচ্ছে চিলাপাতা, 2 নম্বর হচ্ছে কোদালবস্তি এবং 3 নম্বর হচ্ছে শালকুমার যে জলদাপাড়ার গেট। এই 3টি রুটে কিন্তু সকাল থেকে সাফাই শুরু হয়ে গেছে এবং প্রচুর পর্যটক এসছে, তারা কিন্তু বনাঞ্চলের ভেতরে ঢুকেছে এবং খুশি, পর্যটকরাও খুশি। একদমই স্বাভাবিক ছন্দে ফিরছে এই মুহূর্তে জলদাপাড়ার সঙ্গে থাকো রাজকুমার। আমরা রিভিউ করলাম যে 3টা রুট যে ছিল, শালকুমার রুট এবং আপনার কোদালবস্তি এবং চিলাপাতা রুট, ঠিক। কিন্তু যেহেতু মাদারিহাট থেকে হলং অবধি আমরা যেতে পারছি না, তো তার জন্য ওটা রুট বন্ধ আছে, ঠিক আছে। সেকেন্ড ইজ, থার্ড ইজ কি দেখুন, আমরা মানে কোনো আনফেয়ার জিনিস করবো না। যখন কোনো রাস্তা ওপেন হয়ে যাবে আমরা ওখানে ট্যুরিজম ওপেন করে দেবো, অ্যান্ড ইট উইল সেন্ড এ পজিটিভ মেসেজ। মানে আজকে আমরা এই 3টা রুট ওপেন করেছি, রিজন বিং কি clear আছে, হ্যাঁ ক্লিয়ার। জলদাপাড়া is coming to normal, there is nothing to worry, and within 4-5 days we will bounce back. This is what I am saying. হ্যাঁ, বন্ধ ছিল, তো আমরাও ভাবছিলাম যে হয়তো হবে না, বাট লাকিলি এটা পেলাম। ভালো, মানে এক্সপেকটেশনের মানে আরও একটু এক্সপেক্ট করেছিলাম, ঠিক আছে, বাট মানে প্রথম দিনেই অনেক কিছু দেখতে পেয়েছি এবং আগামী দিনে যারা আসবেন তারাও অনেক কিছু পাবেন আশা করি। তো ভালো, এক্সপেকটেশন আমাদের ফুলফিল হয়েছে। 5 দিন বন্ধ ছিল জঙ্গল সাফারি, এখন স্বাভাবিক পরিস্থিতিতে আজকে থেকে জঙ্গল সাফারি শুরু হয়ে গেল। আর টুরিস্ট অনেক ভিড় আছে এখানে, অনেকটাই ভিড় ছিল। আমাদের যেমন লজেগুলো, প্রত্যেকের লজে এখন গেস্টগুলো আছে যে সাফারির জন্য একটা উদ্যোগ আছে। যে ভয়টা ছিল সেই ভয়টা আমাদের এখন নেই। চিলাপাতায় আমাদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি স্বাভাবিকভাবে, রোডগুলো সবগুলোই ভালো আছে, সব রুটগুলো ঠিক আছে। পাশাপাশি গেস্টদেরকে আহ্বান করি যে এখানে টুরিস্ট এসে কোনো মানে এখানে কি মানে প্রবলেম হবে না, এখানে এসলে প্রবলেম যে হবে না, ডুয়ার্সে এসে যে প্রবলেম হবে সেটা সেই প্রবলেমটা কেটে গেছে, এখন কোনো প্রবলেম নিশ্চিন্তভাবে ঘুরতে পারে এখানে। উৎসাহ আনন্দ এটা বিশেষ বড় কথা নয়, যখন ট্যুরিজম প্রপারলি যখন চলবে না, সঠিক চলবে, তাহলে আমরা সবাই খুশি হব, ঠিক আছে। নট অনলি গাইড অ্যান্ড ড্রাইভার যদি ইনকাম করতে পারে, নট খুশি, সবাইকে যদি ঠিক মতন নিয়ে চলতে পারে তাহলে আমরা খুশি হব। আজকে রাইনো তো পাইনি, যেখানে রাইনো থাকে সেখানে টোটালি পুলিশ দিয়ে ঢাকা রয়েছে, আর কিছু ছোট্ট রিভার ছিল সেটা কাভার আপ করে হয়েছে এবং সেখানে একটা হরিণ এবং কিছু ময়ূর পেয়েছে। বিপর্যয় কাটিয়ে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে জলদাপাড়া, কিন্তু জনপ্রিয় হলং রুট এখনো বন্ধ, কারণ প্লাবনে হলং ব্রিজ ভেঙেছে। ব্রিজ ভেঙে যাওয়ায় হলংয়ে এখনো বন্ধ পর্যটন। কথা বলবো রাজকুমারের সঙ্গে। রাজকুমার, কি পরিস্থিতি হলংয়ের? জলদাপাড়া জাতীয় উদ্যান কর্তৃপক্ষ কিন্তু খুব দ্রুত এই যে জনপ্রিয় হলং রুট তা খুলে দেওয়ার চেষ্টা করছে, কিন্তু যে হলং ব্রিজটি ক্ষতিগ্রস্ত হয়েছে সেই হলং ব্রিজ ক্ষতিগ্রস্ত হওয়ার কারণেই কিন্তু ওদিকে মাদারিহাট টুরিস্ট লজ এবং জলদাপাড়ার যে কাউন্টার যেখান থেকে টিকিট কাটা হয় সেই রুটে কিন্তু যাতায়াত করা যাচ্ছে না। এবং শুধু তাই নয়, এই হলং রুটে আরো একটি যে ব্রিজ সেটাও ক্ষতিগ্রস্ত হয়েছে, সেটাও মেরামতের কাজ চলছে। ফলে সেই কারণে কিন্তু আপাতত এই জনপ্রিয় হলং রুটটি খুলে দেওয়া সম্ভব হচ্ছে না। তবে বন দপ্তরের কর্তারা জানিয়েছেন যে যত দ্রুত সম্ভব এই রুটটিও পর্যটকদের কাছে খুলে দেওয়ার চেষ্টা চালানো হচ্ছে। মিমি, ধন্যবাদ রাজকুমার। এদিকে কালিম্পংয়ের 29 মাইলে গাড়ি চলাচল গতকাল ধসের জেরে বন্ধ হয়ে যায় যান চলাচল। রাতভর যুদ্ধকালীন তৎপরতায় রাস্তা সারাইয়ের কাজ হয়েছে, ফলে আজ সকাল থেকে 29 মাইলে যান চলাচল শুরু হয়েছে, যদিও একমুখী হচ্ছে এই যান চলাচল। 29 মাইল গেইল খোলার মাঝে ধস নেমে রাস্তা বন্ধ হয়ে যায়। সারা রাত ধরে রাস্তা সারাইয়ের কাজ হয়েছে, যুদ্ধকালীন তৎপরতায় রাস্তা সারাইয়ের কাজ হয়েছে এবং আজ সকাল থেকে 29 মাইলে একমুখী যান চলাচল শুরু হয়েছে। হাতি তাড়াতে গিয়ে আক্রান্ত বনকর্মীরা, বনকর্মীদের মারধরের অভিযোগ স্থানীয়দের একাংশের বিরুদ্ধে। আমার উচিত ছিল নাকি আমরা কাট করতে ঠিক কি হয়েছিল জানবো, দেবব্রত রয়েছে সঙ্গে। দেবব্রত,
একদমই দেখো, বেশ কয়েকদিন ধরেই বাঁকুড়া জেলায় 66টি হাতি রয়েছে। এর মধ্যে 7টি হাতি সোনামুখী রেঞ্জে চলে আসে। ধানসিমলা জঙ্গলে এই কদিন হাতি অবস্থান করছিল। এবার ধানসিমলা জঙ্গল থেকে এই হাতিগুলিকে ড্রাইভ করছিল বনকর্মী অর্থাৎ হোলাপাটির কর্মীরা। তারপরে ড্রাইভ করার সময় যেমনটাই অভিযোগ বন দপ্তরের, সেই সময় বাঘসুলা গ্রাম সংলগ্ন এলাকায় যখন ওই হাতিগুলি আসে ঠিক তখনই গ্রামবাসীরা হোলাপাটির সঙ্গে বচসায় জড়িয়ে যায়। এরপরেই যেটা অভিযোগ যে গ্রামবাসীরা হোলাপাটি কর্মীদের বেধড়ক মারধর করে, রাতের অন্ধকারে তাদের বেধড়ক মারধর করে। ঘটনায় 2 জন বনকর্মী গুরুতর আহত হয়। বন দপ্তরের অভিযোগ যে হাতির গতিপথে তারা বাধা সৃষ্টি করছিল, তারা বলতে গেলে তাদের সঙ্গে বচসা হয়, তারপরেই কিন্তু এই ধরনের মারধর করা হয়। এই ঘটনার কথা জানানো হয় সোনামুখী থানায়। তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় সোনামুখী থানার পুলিশ। 2 জনকে ইতিমধ্যে গ্রেপ্তার করেছে সোনামুখী থানার পুলিশ এবং এই ঘটনায় আর কারা জড়িয়ে রয়েছে তাদের খোঁজে তল্লাশি চালাচ্ছে সোনামুখী থানার পুলিশ। তবে জানানো হয়েছে বন দপ্তরের পক্ষ থেকে হাতির গতিপথে কেউ যেন বাধা সৃষ্টি না করে, কারণ হাতি নিচের গতিতে চলতে থাকে। কারণ হাতি কখন কোথায় যাবে সেই কথা কেউ বলতে পারে না। অর্থাৎ হাতি হোলাপাটি টিম তাদের কাজ এক জঙ্গল থেকে অন্য জঙ্গলে হাতিকে ড্রাইভ করে নিয়ে যাওয়া হাতির গতিপথ অনুসারে। এবার সেই কাজ করতে গিয়ে কিন্তু বাধা সৃষ্টি এবং মারধর রক্তপাতের সৃষ্টি। ইতিমধ্যে একজন বনকর্মী কিন্তু সোনামুখী ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ইতিমধ্যেই ভর্তি করা হয়েছে। একজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দিলেও ঘটনার তদন্ত ইতিমধ্যেই শুরু করেছে পুলিশ। অভিযুক্ত 2 জনকে বিষ্ণুপুর মহকুমা আদালতে তোলা হয়েছে। ধন্যবাদ। আমি মনে করি হাতিটা চলার সময়তে কিছু দুষ্কৃতী আমার উপর হামলা করে, পাথর ছুঁড়ে মারে। তার জন্য আমাদের 2-1 হোলাপাটির আঘাত হয়। মানে আমাদের ওদেরকে হসপিটালে নিয়েছিল, তাদেরকে ছাড়া হয়েছে। আমি 2 দিন ধরে এখন বেডে শুয়ে আছি, এখন আমার ছুটি পাইনি। ধানসিমলা জঙ্গলে 7টি হাতির একটি দল ছিল। সে হাতিগুলো যখন আমরা রিলোকেট করি, আমাদের এলিফ্যান্ট স্কোয়াডের মেম্বাররা হাতিটা যখন ওখান থেকে অন্য জঙ্গলে নিয়ে যাচ্ছিল, হাতিটা কিছু দূর নিয়ে যাওয়ার পরেই ধানসিমলা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বাঁশকুলে গ্রামের কিছু লোকজন এসে আচমকায় হাতির গতিপথে বাধা দেয় এবং আমাদের ছেলেদের উপর আক্রমণাত্মক হয়ে ওঠে। আমাদের 2 জন ছেলেকে মারধর করে। আমাদের তরফ থেকে একটা কমপ্লেন দেওয়া হয় এবং পুলিশ তদন্ত চলছে। এই ঘটনায় আরও যারা যারা জড়িত আছে তাদের খোঁজে পুলিশ তদন্ত চালাচ্ছে। রাতে রাজ্য সড়কের উপর হাতির দল, 60 নম্বর জাতীয় সড়কের উপর 30 থেকে 35টি হাতির দল চলে আসে। ফলে গাড়ি চলাচল থমকে যায়। মানিকপাড়া থেকে কলাইকুণ্ডা পর্যন্ত যান চলাচল ব্যাহত হয়। হাতির দলটিকে অবশেষে জঙ্গলে ফিরিয়েছেন বন দফতরের কর্মীরা।